দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছে দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ডায়রিয়া ও পানিবাহিত রোগ। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কিছুদিন বৃষ্টি কিছুদিন রোদ, এই সময় ডায়রিয়ার কিন্তু প্রকোপ বেড়ে গিয়েছে। আবার এই সময় আমরা বাইরে খাই, সেই তার থেকে দেখা যাচ্ছে কলেরা হচ্ছে, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সেই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আহ্বায়ক হিসেবে আছেন এবং দীর্ঘদিন ধরে আপনি গবেষণা এবং শিক্ষকতা করে আসছেন। আপনার গবেষণার আলোকে যদি একটু বলতেন, দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, এই সময় আসলে ডায়রিয়া এবং পানিবাহিত রোগ বেড়ে যাওয়ার আসলে কারণ কি? ধন্যবাদ ডক্টর আবু সাইদ। এই সময়ের জন্য এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। মূলত গরমের সময়ে আমরা অবশ্যই আমাদের পিপাসা বৃদ্ধি পায়, আমাদের ঘাম বেশি হয়, হিট লস হয়। সেজন্য এই পিপাসা পূরণের জন্যই আমরা নানা জাতীয় পানি অথবা পানীয় খাবার গ্রহণ করি। তো এই গ্রহণ করার ক্ষেত্রে যখন পিপাসার মাত্রা বা তীব্রতাটা বেশি হয়, তখন দেখা যায় যে আমরা অনেক সময় সেফ ড্রিঙ্কিং ওয়াটার না পেলেও যে কোনো সোর্সের পানি গ্রহণ করে ফেলি। এই যে কোনো সোর্সের পানি গ্রহণ করার ফলে এই পানিবাহিত রোগগুলো, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিস, এগুলোর প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকেই। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলছেন। একটু যদি বলতেন যে ডায়রিয়া তো সাধারণভাবে তো অনেকেরই হতে পারে, যে ডায়রিয়া যে পানি শূন্যতা, এটা আসলে বোঝার উপায় কি? যে না, আমরা পানি শূন্যতায় ভুগছি, এখন বেশি করে স্যালাইন খেতে হবে বা চিকিৎসকের কাছে যেতে হবে। এটা হচ্ছে একটা যে তার পিপাসা লাগবে, খুব আচ্ছা, খুব পিপাসা লাগবে। আরেকটা হলো যে দেখবে যে কেমন মানে খুব দুর্বল লাগছে, আচ্ছা, কখনো একটু মাসেল ক্র্যাম্প, মাসেল পেইন হবে, আচ্ছা, প্রস্রাবের পরিমাণ কমে যাবে। তারপর মনে হবে যে আমার কনসাসনেস, মানে আমার চেতনার লেভেলটা একটু কমে যাচ্ছে, হয় খুব অস্থির লাগছে অথবা আমি খুব ডাউন হয়ে যাচ্ছি। এটাকে বাংলায় কিভাবে বলা যায়, যে আমার অনুভূতিটার জন্য আমি অনুভূতিটা কমে যাচ্ছে। এই জিনিসগুলো হলেই আমরা বুঝি যে না, আমার ডিহাইড্রেশনটা অলরেডি ডেভেলপ করে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে কি খাওয়া উচিত? অনেকে দেখা যাচ্ছে যে কোনো জুস খায়, কেউ দেখে কোনো সফট ড্রিঙ্কস খায়, আসলে কোন পানীয় খাওয়া উচিত? এই সময় সবচেয়ে ভালো হচ্ছে লবণযুক্ত যে কোনো পানি, এবং সেটা খাবার স্যালাইন হতে পারে, ডাবের পানি হতে পারে। তবে এই প্রসঙ্গে আমি বলি আপনাকে, এটা আমাদের দর্শকদের জন্য, আমরা আর্টিফিশিয়াল ফ্রুট জুস হিসেবে যেগুলো পেয়ে থাকি, দয়া করে এগুলো গ্রহণ করবেন না। এগুলো আসলে যত ভালো কোম্পানির হোক কিংবা যত মানে দেশীয় বিদেশীয় যেগুলোই হোক, এগুলো আসলে খুব বেশি উপকারে আসে না। আপনি ফ্রেশ ফ্রুট জুস নিতে পারেন, যে কোনো, যেই সিজনে যেটা পাওয়া যায়। এখন প্রচুর তরমুজ পাওয়া যায়, আপনি তরমুজের জুস করে খেতে পারেন, ফ্রেশ তরমুজ খেতে পারেন। পেঁপে পাওয়া যায়, পেঁপের জুস করে খেতে পারেন। আপনার কমলা পাওয়া যায়, এটার জুস করে খেতে পারেন। আনারস পাওয়া যায়, আনারস অথবা আনারসের জুস খেতে পারেন। মানে যে কোনো ফ্রেশ ফ্রুট, অথবা বিকল্প হিসাবে খাবার স্যালাইন, ডাবের পানি। তাও যদি হাতের কাছে না থাকে, আপনি প্লেন ওয়াটারের সাথে একটু খাবার লবণ মিক্স করে খান। বাট আর্টিফিশিয়াল কোনো ফ্রুট জুস, এটা একটা। আরেকটা হচ্ছে সফট ড্রিঙ্কস নামক যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের পিপাসা মিটায় না খুব বেশি। হ্যাঁ, এই হয়তো খেতে ভালো লাগে, বাট সফট ড্রিঙ্কস এটা এই অবস্থায় ভালো একটা পানীয় না। আচ্ছা, এই যে আমরা শিশুদের ক্ষেত্রে জানি যে অনেক ক্ষেত্রে ভাইরাস জনিত ডায়রিয়া হয়। এই বড়দের ক্ষেত্রে আসলে ডায়রিয়াতে কি কি কারণে হয়? কোন জীবাণুবাহিত হয় বেশি? বড়দের ক্ষেত্রেও ভাইরাস হয়, রোটা ভাইরাস, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন, অ্যাডাল্টে একটু কম, কিন্তু হতে পারে। এছাড়া ব্যাকটেরিয়া, সেটা ভিব্রিও কলেরি, যেটা আমরা কলেরা বলি, সেটা হতে পারে। ইস্কেরিশিয়া কোলাই হতে পারে, সালমোনেলা হতে পারে। এগুলো মানে আন্ত্রিক প্রদাহ যেগুলো করে, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এগুলো যে কোনোটা দিয়েই হতে পারে। তবে কমন হচ্ছে ইস্কেরিশিয়া কোলাই, সালমোনেলা, শিগেলা এবং ভিব্রিও কলেরি, কলেরা। আমাদের একটা কমন শব্দ শোনা যায় যে আমাশয়, আমাশয়। আমাশয় বিষয়টা কি আসলে?
আচ্ছা, এখন কে কিভাবে বোঝেন এটা তো আসলে আমরা বলতে পারবো না। আমরা যেটা বুঝি রক্ত আমাশয় যেটা, আচ্ছা। মানে যদি স্টুলের সাথে একটুখানিও ব্লাড যায় সেটা হচ্ছে রক্ত আমাশয়, আর যদি রক্ত না থাকে সেটাকে আমরা সাধারণ ডায়রিয়া বলি। এই সাধারণ ডায়রিয়ার জন্যই হয় ওই যে রোটা ভাইরাস অথবা কলেরা। এই আর যদি একটুখানিও ব্লাড যায় এটা আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি বলি। আমাদের টার্মটা হচ্ছে ডিসেন্ট্রি, এখন সাধারণ মানুষ হয়তো এটাকে রক্ত আমাশয় বলেন। তো এটা বিভিন্ন জীবাণু দিয়ে হতে পারে। সবচেয়ে কমন যেটা হচ্ছে শিগেলা, অল্প একটু আমরা বলি যে লোয়েস্ট ইনফেক্টিভ ডোজ 100টা শিগেলা খেয়ে ফেললেও ডিসেন্ট্রি হবে। এছাড়া কিছু প্যারাসাইটিক ডিজিজ, যেমন আমরা এই এন্টিমেবা হিস্টোলাইটিকা, এটাকে অন্য বাংলায় কিভাবে বলা যায় আসলে আমার এই মুহূর্তে জীবাণুর নাম থেকে এরকম রাখতে হবে। জি, এই অ্যামিবিয়াসিস, আমরা অ্যামিবিয়াসিস বলি, অ্যামিবিক ডিসেন্ট্রি। হ্যাঁ, আমরা আমাদের ভাষায় অ্যামিবিক ডিসেন্ট্রি বলি। জীবাণুটা হচ্ছে একটা প্যারাসাইট, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। এছাড়া এরকম প্যারাসাইট জিয়ারডিয়া দিয়ে হতে পারে, জিয়ারডিয়াতে হতে পারে। ইভেন আমাদের টাইফয়েডের যে জীবাণু সালমোনেলা, সেটা দিয়েও ডিসেন্ট্রি হতে পারে। এই যে ডায়রিয়া তো হলো, আমরা বললাম যে পানি শূন্যতা রোধ করা, কিন্তু আসলে ডায়রিয়া তো এই সময় দেখা যাচ্ছে অনেকেরই হতে পারে যেহেতু গরমের সিজন। ঘরোয়াভাবে আসলে কি কি নিয়ম মেনে চলবে বা কি চিকিৎসা নেবে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। ধন্যবাদ। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়রিয়া ও পানিবাহিত রোগ, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা আলাপ করছিলাম, খুব সুন্দরভাবে স্যার বলছিলেন যে কি কি জীবাণু দিয়ে হয় এবং আমাশয় কি, কলেরা কি। একটু যদি আপনি জানতে চাই, এই সময়টা আসলে অনেকেই পেটের সমস্যা তো হতেই পারে, সেই ক্ষেত্রে আসলে ঘরোয়াভাবে আসলে কি নিয়ম মেনে চলবে বা কি খাবে কি খাবে না, এটা যদি একটু বলছেন। ধন্যবাদ। এটা আমরা সবসময় বলি মেডিকেল সায়েন্সে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সবসময় প্রতিরোধ প্রতিকারের চেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রতিরোধের জন্য এটা সম্পূর্ণভাবে আমাদের হাতে। এই রোগটা আমরা সম্পূর্ণ নিজেরাই প্রতিরোধ করতে পারি। আপনি যখনই বাথরুমে যাবেন, মানে আমরা টয়লেট করা বলতে পায়খানা, অবশ্যই আপনি সাবান দিয়ে হাত ধুয়ে আসবেন এবং খালি পায়ে টয়লেটে যাবেন না। এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এবং যে কোনো খাবার খাওয়ার আগে, এটা যদি কাঁচা খাবার হয়, সেটা সবজি হোক সেটা ফল হোক, অবশ্যই ধুয়ে নেবেন এবং যেই পানি দিয়ে ধুবেন, হ্যাঁ, সেই পানিটাও আপনার ভালো পানি হতে হবে, বিশুদ্ধ হতে পারে। এই পানিটা যদি আপনি নদীর পানি, আপনি নদীর পানি, খালের পানি দিয়ে ধুলেন, সেই ধোয়া না ধোয়ায় কিছু যায় আসে না। তো কাজেই যে কোনো খাবার, সেটা কাঁচা খাবার হলে আমরা ধুয়ে নিব। আরেকটা বিষয় স্যার, আমরা যে ধরেন বিয়ের অনুষ্ঠান বা বাসাতেও দেখা যাচ্ছে যে খাবার পরে সাবান দিয়ে হাত ধোয়, কিন্তু খাবার আগেও তো আসলে ধোয়া উচিত। এক্স্যাক্টলি, খাবার আগে, এটা আমি আসছিলাম, আপনি আমাকে স্মরণ করে দিয়েছেন, ধন্যবাদ। খাবার আগে অবশ্যই আমরা হাত ধুয়ে নিব। আমরা খাবার যেরকম ধুয়ে নিব, খাবার আগে হাত ধুয়ে নিব। এবং হাত ধুয়ে নিব বলতে আমরা হাইজিন যেটা, সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে ভালো। এবং হচ্ছে যেটা, এই যে বিয়েতে হোক বা এরকম বড় যে কোনো খাবারে সালাদ আইটেমগুলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও আমি ব্যক্তিগতভাবে সালাদ খুব পছন্দ করি, খাই এবং এটা হেলদি ফুড, বাট বড় খাবারে চেষ্টা করবেন, হ্যাঁ, অনেকে মাইন্ড করতে পারেন, বড় খাবারে সালাদ অ্যাভয়েড করবেন। কারণ যদি বোরহানিটাই, হ্যাঁ, এটা বোরহানিটা, বিশেষ করে বোরহানি, এটা লম্বা সময় থাকলে এখানে ইনফেকটিভ অর্গানিজম ডেভেলপ করার ঝুঁকি থাকে এক। আর বোরহানিতে যে বরফটা ব্যবহার করা হয়, আমার জানা নাই কোনো বরফ কলে তারা মানে এরকম মিনারেল ওয়াটার কিংবা অন্য কোনোভাবে পিউরিফাইড পানি ব্যবহার করে কিনা। আমি যেটুকু জানি, যেটুকু দেখি, সবগুলো সরাসরি কলের পানি ব্যবহার করেন। তো ওই আপনি ধরেন বোরহানিটা বানালেন মিনারেল ওয়াটার দিয়ে, কিন্তু সেটাতে বরফটা দিলেন যেটা, সেই কলের বরফ সম্বন্ধে কিন্তু সন্দেহ থাকে। এই জন্য এগুলো কিন্তু বিশেষ করে একটু বড় খাবার দাবারের সাথে এইখান থেকেই আপনার এই পানিবাহিত রোগগুলো ছড়াতে পারে। একটা তো আমরা বললাম যে ডায়রিয়ার, কিন্তু এই সময় এগুলি থেকে তো আসলে জন্ডিসও হতে পারে। জন্ডিস নিয়ে তো এক ধরনের আমাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি রয়েছে, যে কেউ খাওয়া দাওয়া করছে না, বলে যে তোর বোধ হয় জন্ডিস হয়েছে, বা কারো খাওয়ার রুচি কমে গিয়েছে, দুর্বলতা লাগছে। আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি বিভিন্ন ধরনের টোটকাও তারা গ্রহণ করা। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলে দিন, কি কি লক্ষণ দেখলে ওনারা মোটামুটি বুঝতে পারবেন যে না, আমার বোধহয় জন্ডিস হয়েছে, আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ ডক্টর আবু সাইদ। জন্ডিস, এটা ঠিকই বলেছেন, আমাদের যে কোনো সমস্যা হলে এটাকে আমরা জন্ডিস বলি, হয় জন্ডিস বলি আর নাইলে গ্যাসের সমস্যা বলি। তো জন্ডিস আসলে হেপাটাইটিস বলতে আমরা যেটা বুঝি, যে খাওয়ার অনীহা হবে, বমি ভাব হবে, বমি হবে, এগুলো যেরকম সিমটম, তার সাথে সাথে চোখ হলুদ হবে, প্রস্রাব হলুদ হবে,
এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এবং কারো কারো ক্ষেত্রে পেটের ডান দিকে উপরের অংশে ব্যথা হতে পারে এবং এটা ক্রমান্বয়ে বাড়বে। আর এইটা মানে যে কোনো ডক্টর, এটা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, যে কোনো কোয়ালিফাইড ডক্টর, মানে আমি গ্রাজুয়েটেড ডক্টর, যে কোনো এমবিবিএস ডক্টর, যে কোনো এমবিবিএস ডক্টর এইরকম হিস্ট্রি পেলে, একটু এক্সামিন করলে, একটু চোখটা দেখলে, হাতটা দেখলে, হ্যাঁ, প্রস্রাবের রংটা দেখলেই বুঝতে পারবেন এটা জন্ডিস কিনা। কাজেই যে কোনো কিছু জন্ডিস বললে আসলে জন্ডিস না, এগুলো সুনির্দিষ্ট কিছু উপসর্গ আছে, সুনির্দিষ্ট কিছু সাইন আছে। গরমের সময় দেখা যাচ্ছে যে অনেকের তো প্রস্রাব একটু আসলে হলুদ হতে পারে, কিন্তু সেই সাথে অন্যান্য যে আপনি রাইট, এটা খুব সহজে পার্থক্য করা যায় যে আপনার প্রস্রাব সবসময় হলুদ হচ্ছে, পানি কম খাচ্ছেন, বেশি খাচ্ছেন, হলুদই হচ্ছে। কিন্তু ধরেন এই গরমের সময় আপনি বাইরে থেকে আসলেন, লম্বা সময় আপনি পানি খেতে পারেননি, হ্যাঁ, আপনি এসে দেখলেন প্রস্রাবটা হলুদ হয়েছে, একটু বেশি করে পানি খেলেন, খাবার স্যালাইন খেলেন বা ডাব খেলেন, পরবর্তীতে দেখছেন যে ওয়াটার মানে লাইক ক্লিয়ার ইউরিন হচ্ছে, তার মানে এটা হলুদ প্রস্রাব না, এটা আপনার জন্ডিস না। কিন্তু ধরেন আপনি পানি বেশি খেয়েছেন, ঘরেই ছিলেন, হ্যাঁ, মানে ডিহাইড্রেশন হওয়ার মতো কোনো পরিস্থিতিতে আপনি পড়েননি, তাও যদি প্রস্রাবটা হলুদই থাকতে থাকে পানি বেশি খাওয়ার পরও, তাহলে ওটা জন্ডিসের একটা লক্ষণ। আচ্ছা, জন্ডিস যেটা পানি বাহিত বা খাবার থেকে হচ্ছে, আরও তো জন্ডিস আছে, একটু যদি আমাদের দর্শকদের বলতেন কত প্রকার আসলে জন্ডিস আছে বা সবগুলি কি খাবার থেকে হয় কিনা? আমাদের জন্ডিসের অনেকগুলো কারণই থাকে, তবে ভাইরাস হচ্ছে সবচেয়ে কমন কারণ। এই ভাইরাসের মধ্যে আমরা অ্যালফাবেটিক্যালি কয়েকটা নাম দেই, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। তার মধ্যে পানিবাহিত জন্ডিস যেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং কিছু পরিমাণে হেপাটাইটিস ই। হেপাটাইটিস বি মোস্টলি এটা আমরা বলি প্যারেন্টেরাল, মানে রক্ত বা রক্তের কোনো উপাদান অথবা ইনজেকশন, শিরার মাধ্যমে, হ্যাঁ, এটা ডাউটফুল যে এটা পানিবাহিত কিনা। আর হেপাটাইটিস সি কোনোভাবেই পানিবাহিত না। কাজেই আমরা মূলত পানিবাহিত জন্ডিস হলে মোস্টলি হেপাটাইটিস এ হবে অথবা কিছু ক্ষেত্রে ই হতে পারে, অন্য কিছু সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই যে হেপাটাইটিস এ, এটা আসলে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা আছে কিনা বা ঘরোয়াভাবে কি করা উচিত? চিকিৎসা তো আছে, যেই রোগ আছে সেই রোগেরই চিকিৎসা আছে। চিকিৎসা হচ্ছে বিশ্রাম এবং খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কিছু নেই যে আমি হলুদ বা অন্য কোনো মশলা দিয়ে রান্না করলে সেটা খাওয়া যাবে না। আপনি তরকারির যে হলুদ দেবেন সেই হলুদের কারণে তার রক্তে হলুদের মাত্রা বাড়বে, চোখ হলুদ হবে, প্রস্রাব হলুদ হবে, কখনোই না। কাজেই আমি যেভাবে খেয়ে অভ্যস্ত আমাকে সেভাবে করেই খেতে দিবেন। আমি যদি একটু স্পাইসি ফুড খেয়ে অভ্যস্ত হই, আপনি যদি হঠাৎ করে তেল মশলা সব কমিয়ে দেন, এমনিই আমি জন্ডিসের কারণে, হেপাটাইটিস কারণে আমার খাওয়ার অনীহা আছে, বমি ভাব আছে, আমি আরও সেই খাবারটা খেতে পারবো না। কাজেই একদম স্বাভাবিক খাবার খেতে দিবেন, বিশ্রামে থাকবেন। এটাই হচ্ছে জন্ডিসের চিকিৎসা। ক্ষেত্র বিশেষে যাদের খুব বেশি বমি থাকে, একদমই খেতে পারে না, তাদের ক্ষেত্রে কিছু আমরা এরকম বমি নাশক বা আমরা পিপিআই বলি, প্রোটন পাম্প ইনহিবিটর, এরকম কিছু ওষুধ দিয়ে থাকি, বাট ওগুলো খুব বেশি জরুরি না। আচ্ছা, আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে জন্ডিস হলে অনেকে বিভিন্ন ধরনের রস পাওয়া যায়, বিভিন্ন ধরনের বস্তু খায়, আবার অনেকে মালা পরে, কিংবা জন্ডিস ঝাড়ায়ও দেখা যাচ্ছে জন্ডিস শরীর থেকে চলে যাচ্ছে। এই বিষয়টা যদি একটু বল। এই যে এগুলোকে আমরা একদম এক কথা বলবো অপচিকিৎসা। আপনি মালা পড়া কিংবা এই পড়া ওই পড়া, এগুলার সায়েন্টিফিক কোনো বেসিস নাই, এক। দ্বিতীয় হলো আপনি দয়া করে কোনো রস খাবেন না। রস খাবেন তো এখন আপনার জন্ডিস আছে, এর সাথে আপনার টাইফয়েড কিংবা অন্য কোনো ভাইরাস, কিন্তু আপনি তার বেশি দেখবেন প্রায় সময় কিন্তু হাসপাতালে ভর্তি হয় আরো জটিলতা নিয়ে, আরো জটিলতা নিয়ে। কাজেই এরকম এই আখের রস, আপনার যদি আখ খেতে ইচ্ছা করে, দয়া করে আস্ত আখটা কিনেন, ওইটা ছুলে নিজে মুখে কামড়িয়ে খান, কিন্তু আখের রস করে নিয়ে আসবেন। এখন কিছু কিছু ডিপার্টমেন্টাল স্টোরে একটু ভালো মানের, সেখানেও আখের রস তৈরি এটা পাওয়া যায়। দয়া করে এটা খাবেন না। এবং আমি শুরুতেই বলেছি, দয়া করে কোনো ফ্রুট জুস এইভাবে করে তৈরি করা, আপনি নিজ হাতে তৈরি করেন, সেটা খান। অন্য কেউ তৈরি করে হচ্ছে, কাউকে বিশ্বাস করবেন না। খুবই সুন্দরভাবে বলে। এই যে জন্ডিস যেটা হেপাটাইটিস এ, সেটার কিছুটা আপনি আসলে বলেছেন, তবুও প্রতিরোধের জন্য খাবার এবং কোনো রকম টিকা আছে কিনা, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন।
অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়রিয়া ও পানিবাহিত রোগ, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে কিভাবে আসলে জন্ডিস এর এই লক্ষণগুলি বলছিলেন, আপনার প্রতিকারের বিষয়ে বলছিলেন। আমরা বলছিলাম যে দেখা যাচ্ছে যে এই সময়ে খাবার দাবার একটা কথা কিছু বললেনই, কিন্তু সামগ্রিকভাবে আসলে প্রতিরোধ কিভাবে করা যায়, কোনো টিকা আছে কিনা? জি, ধন্যবাদ। টিকা আছে, আমাদের হেপাটাইটিস এর জন্য টিকা আছে, এটা আমরা দিয়েও থাকি। এটা কি আমাদের সরকারি ভাবে ইপিআই এর অধীনে দেওয়া হয় না? না, সরকারিভাবে হেপাটাইটিস ইর মানে টিকা দেওয়ার কোনো আমাদের এখনো কোনো পরিকল্পনা নেই। হেপাটাইটিস বি আছে, আমরা ওই যে শুরুতে যে পেনটা দেই তার মধ্যে হেপাটাইটিস বি ইনক্লুডেড আছে, কিন্তু হেপাটাইটিস এ সরকারিভাবে দেওয়া হয় না, এটা বেসরকারিভাবে আমাদের কেউ কেউ প্র্যাকটিস করেন, দিয়েও থাকেন। কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা এটা হয়, কিন্তু এটা লম্বা সময় আপনাকে প্রতিরক্ষা দিবে না। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি খাবার দাবারের ক্ষেত্রে ফুড হাইজিন, যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন বা আমরা যেটা বুঝেছি আপনার বক্তব্যের মাধ্যমে, যে আপনি যে নিয়মগুলো বললেন, খাবার দাবার হাইজিন মেনটেন করা, বিশুদ্ধ খাবার খাওয়া, বিশুদ্ধ পানি খাওয়া, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন দেওয়ার চেয়ে। এবং কেউ যদি ভ্যাকসিন দিল কিন্তু এগুলোও মেনটেন করলো না, তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা ঝুঁকি থাকবে, কারণ অ্যান্টিবডি যেটা তৈরি হবে সেটা দীর্ঘমেয়াদে হাই টাইটারে বডিতে থাকবে না। কাজেই আপনার যখনই অ্যান্টিবডি টাইটার কমে যাবে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসবে, তখনই আপনি যদি ফুড হাইজিনের বাইরে যান, অ্যাগেইন আপনার সেই জন্ডিস হতে পারে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই বারেই হতে পারে যদি আপনি ফুড হাইজিন মেনটেন না করেন। এবং ফুড হাইজিন বলতে এটা খাবার তৈরি করা থেকে শুরু করে খাবার পরিবেশন, খাবার গ্রহণ, প্রত্যেকটা জায়গায় যিনি তৈরি করছেন, যিনি পরিবেশন করছেন, আমি যিনি খাচ্ছি, প্রত্যেকের এর যে কোনো একটা চেইন, যে কোনো একটা চেইনে যদি ব্রেক হয়, তাহলে আপনার এই পানিবাহিত রোগগুলো হওয়ার ঝুঁকিতে আপনি থাকবেনই। আচ্ছা, এই যে হেপাটাইটিস এর কথা বল, জন্ডিস, এগুলো তো অনেক সময় দেখা যায় যে জটিলতা ধারণ করে। কিছু কিছু ক্ষেত্রে কি জটিলতা এর থেকে হতে পারে আসলে যদি চিকিৎসা না করে? ধন্যবাদ। হেপাটাইটিস ই খুব বেশি জটিলতা সাধারণত করে না, কিন্তু করতে পারে, করবে না এরকম আমরা কখনো বলি না। লিভার ফেলিওর হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, এটাই। আর এছাড়া যদি খুব বেশি তার বমি খুব বেশি হয়, তাহলে এই বমিজনিত যেই সমস্যা, ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এখান থেকে রেনাল ফেলিওর হতে পারে। বাট মূলত যেটা কমপ্লিকেশন সেটা হচ্ছে লিভার ফেলিওর। আর হেপাটাইটিস ই বিশেষ করে যদি প্রেগন্যান্সি অবস্থায় হেপাটাইটিস ই হয়, তাহলে তাদের ক্ষেত্রে লিভার ফেইলিউরের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এজন্য প্রেগন্যান্ট অবস্থায় অনেক কিছুই তো স্বাস্থ্য নিয়ম মানতে হয়, ফুড হাইজিনের ব্যাপারটা আরও অনেক বেশি মানতে হয়। কারণ প্রেগনেন্সির সাথে অনেকের ক্ষেত্রে, বিশেষ করে প্রাইমিদের ক্ষেত্রে, খাওয়ার অনীহা, বমি এটা একটু বেশি মাত্রায় থাকে। তার সাথে যদি আমি এলোমেলোভাবে যে কোনো খাবার খাই, আমার হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যায়, তাহলে এই সিমটমগুলো অনেক বেশি মাত্রায় হয়, এবং তাদের ক্ষেত্রেই এই হেপাটিক ফেইলিওর, লিভার ফেইলিওরের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। এবং লিভার ফেইলিওর মানে এর কিন্তু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণ জন্ডিসের ক্ষেত্রে মৃত্যু হার খুবই কম। হ্যাঁ, আপনি কোনো চিকিৎসা করার দরকার নেই, জাস্ট বিছানায় শুয়ে থাকবেন, খাবার দাবার স্বাভাবিক খাবেন, আপনি 99% ক্ষেত্রে আপনি কিওর হয়ে যাবেন। কিন্তু আপনি যদি জটিলতা হয়, তাহলে মর্টালিটি বেড়ে যায় অনেক বেশি। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলছেন স্যার। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদিও অনেক পরামর্শ দিয়েছেন, একদম 1 মিনিটে যদি বলেন যে এই যে ডায়রিয়া, পানিবাহিত রোগ বা এই জন্ডিস, এই সবগুলো থেকে বাঁচার খুব সংক্ষেপে যদি বলেন উপায় আমাদের দর্শকদের। আচ্ছা, উপায় একই কথায় বারে ফিরে আসতে হবে। এটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি এরকম অনেক বাচ্চা আমার কাছে এই রোগগুলো নিয়ে আসেন, শুধু ডায়রিয়া জন্ডিস না, টাইফয়েড নিয়ে আসেন। কি, ওই যে বাচ্চার স্কুলের সামনে ভেলপুরির দোকান আছে, বাচ্চার স্কুলের সামনে চটপটি ফুচকা পাওয়া যায়, এগুলো আমরা খুব র্যান্ডমলি বাচ্চাদের কিনে দেই। আচার পাওয়া যায়, র্যান্ডমলি কিনে দেই। দয়া করে এই খাবারগুলো বাচ্চাদের দিবেন না। আপনার বাচ্চা আপনার চেয়ে বেশি তার জন্য কারো দরদ, আমরা নিজেরাও খাবো না। হ্যাঁ, আমরা নিজেরা তো খাবোই না, বাচ্চাদেরকেও দেব না। অর্থাৎ আপনি এতক্ষণ ধরে যেটা বলেন, বিশুদ্ধ খাবার, পানি এবং সাথে সাথে বাইরের যে খাবার, এই সবগুলো যদি আমরা নিয়ম মেনে চলি, দেখা যাবে যে এই সময়ে পানিবাহিত রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, এই সময়তে আসলে বিভিন্ন ধরনের রোগ হবেই, সেই রোগবালাইগুলির চিকিৎসাও রয়েছে। কিন্তু আমরা যে নিয়ম যদি একটু মেনে চলি, বিশুদ্ধ খাবার খাই, বিশুদ্ধ পানি গ্রহণ করি, সেই সাথে নিয়ম মেনে চলি, এই সময় আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। আমরা সবাই সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।